নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটা গল্প বলবো যেটা শুনলে আপনারা হয়তো প্রথমে ভাববেন এটা কি সত্যি হয়, এটা কি বাস্তবে ঘটতে পারে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এটা একটা সত্যিকারের ঘটনা, পশ্চিমবঙ্গের মাটিতে ঘটা একটা বাস্তব জীবনের গল্প। একটা মেয়ে যে নিজে কিছু করেনি, কোনো অপরাধ করেনি, কিন্তু তারপরেও তাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হলো মিথ্যে অপবাদ দিয়ে, সবার সামনে অপমান করে। আর সেই মেয়েটা সেই অপমানের যন্ত্রণা বুকে নিয়ে নিজেকে গড়ে তুলল, একটু একটু করে, পাথর কাটতে কাটতে। আর বছরের পর বছর পর যে মানুষগুলো তাকে তাড়িয়ে দিয়েছিল, যে মেয়েটা মিথ্যে অপবাদ দিয়েছিল, সেই এসে দাঁড়ালো তার দরজায় চাকরির জন্য, হাত পেতে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা শুধু একটা প্রতিশোধের গল্প না, এটা একটা মানুষের লড়াইয়ের গল্প, একটা মেয়ের অদম্য মনোবলের গল্প। আর এটা একটা সত্যের গল্প, যে সত্য কখনো চাপা থাকে না। তো চলুন শুরু করি। বছরটা ছিল 2012 সাল। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটা ছোট্ট মফস্বল শহর। নাম না হয় নাই বললাম, কারণ এই গল্পের মানুষগুলো এখনো বেঁচে আছেন, এই গল্পের কষ্টগুলো এখনো তাজা। সেই শহরে একটা পরিবার থাকত। বাবার নাম রমেশ চট্টোপাধ্যায়, সামান্য স্কুল শিক্ষক। মা সুলোচনা দেবী, গৃহিণী। আর ছিল তাদের 3টে ছেলে মেয়ে। তার মধ্যে সবচেয়ে বড় মেয়েটার নাম আমরা এই গল্পে তাকে ডাকব অনন্যা বলে। অনন্যা মানে যে অন্যদের মতো না, যে আলাদা। সত্যি সে একটু আলাদা ছিল। ছোটবেলা থেকেই পড়াশোনায় অসাধারণ, স্কুলে সবসময় প্রথম বা দ্বিতীয়। শিক্ষকেরা বলতেন এই মেয়েটা একদিন অনেক দূর যাবে। কিন্তু বন্ধুরা, জীবনটা সবসময় সহজ পথে হাঁটে না। রমেশবাবুর সংসারে টানাটানি লেগেই থাকত। একজন স্কুল শিক্ষকের মাইনেতে 3টে ছেলে মেয়ে মানুষ করা, সেটা যে কতটা কঠিন, যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন তারাই বুঝবেন। তবু রমেশবাবু হাল ছাড়েননি। তিনি বলতেন, আমি যতটুকু পেরেছি পাইনি জীবনে, কিন্তু আমার মেয়ে পাবে। আমার মেয়েকে পড়াবো যতটুকু সম্ভব। আর অনন্যাও বাবার সেই স্বপ্নকে কখনো ছোট করেনি। মাধ্যমিকে সে পেল 91%, উচ্চ মাধ্যমিকে 88%। বর্ধমান থেকে কলকাতার একটা নামকরা কলেজে ভর্তির সুযোগ পেল। কিন্তু কলকাতায় থাকার জায়গা কোথায়? বাড়ি ভাড়া করার সামর্থ্য নেই, আত্মীয় স্বজন কেউ নেই সেখানে। তখন একটাই সমাধান, হোস্টেল। কলেজের হোস্টেলে আবেদন করা হলো। অনন্যার রেজাল্ট ভালো ছিল বলে সে সুযোগ পেয়ে গেল। রমেশবাবু মেয়েকে নিয়ে কলকাতায় এলেন, হোস্টেলে ভর্তি করে দিলেন। সেদিন বাবার চোখে জল ছিল। মা, একা থাকবি, সাবধানে থাকিস, ভালো মানুষের সাথে মিশিস, আর পড়াশোনাটা ঠিকমতো করিস। অনন্যা মাথা নাড়িয়েছিল। সে কি জানত সেদিন সামনে কি অপেক্ষা করছে তার জন্য? হোস্টেলে প্রথম প্রথম সবকিছু ঠিকঠাকই ছিল। অনন্যার রুমে আরও 3জন মেয়ে থাকত। একজনের নাম ছিল প্রিয়া, সে ছিল কলকাতার মেয়ে, বাবা ব্যবসায়ী, পরিবারে টাকা পয়সার কোনো অভাব নেই। একজনের নাম ছিল রিয়া, সে ছিল উত্তর 24 পরগনার মেয়ে। আর একজন ছিল দীপা, হাওড়ার মেয়ে। অনন্যা সবার সাথেই মিশতে চেষ্টা করত। সে স্বভাবতই একটু শান্ত প্রকৃতির মেয়ে, কথা কম বলে, পড়াশোনায় বেশি মনোযোগ দেয়। কিন্তু প্রিয়ার সাথে তার একটা সমস্যা হয়ে গেল। প্রিয়া ছিল হোস্টেলের মধ্যে একটু রাজত্ব করা টাইপের মেয়ে, বড় লোকের মেয়ে। সবাই তাকে একটু মেনে চলত। সে যা বলতো সেটাই হোস্টেলে নিয়ম হয়ে যেত। কিন্তু অনন্যা সেই ধরনের মেয়ে না। সে প্রিয়াকে মানুষ হিসেবে সম্মান করতে রাজি, কিন্তু শুধু টাকার জোরে কাউকে মাথায় বসাতে রাজি না। এই নিয়ে ছোট ছোট মনোমালিন্য হতে লাগল। একবার হোস্টেলের টেলিভিশনের চ্যানেল নিয়ে ঝগড়া, একবার রান্নাঘরে ব্যবহার নিয়ে কথা, একবার রাতে আলো নিয়ে সমস্যা। প্রতিটা ছোট বিষয়ে প্রিয়া চাইতো যা সে বলবে সেটাই হবে। অনন্যা চুপ করে সহ্য করে গেল কিছুদিন। কিন্তু একদিন সে মুখ খুলল। প্রিয়া, তুমি কি মনে করো হোস্টেলটা শুধু তোমার? আমরা সবাই এখানে থাকি, সবার সমান অধিকার আছে। এটুকুই যথেষ্ট ছিল। প্রিয়ার মনে সেদিন থেকে একটা বিষ ঢুকে গেল।
মানুষ অনেক সময় সত্য কথা শুনতে পারে না, বিশেষ করে যারা সারা জীবন তোষামোদ পেয়ে বড় হয়েছে, তারা সত্যিকারের কথাটাকে অপমান মনে করে। প্রিয়া মনে করল এই মফস্বলের মেয়ে তাকে পাত্তা দেয় না, এই মেয়ের এত সাহস। সেদিন থেকে প্রিয়া ঠিক করে নিল এই মেয়েকে একটা শিক্ষা দিতে হবে। বছরটা গড়িয়ে গেল। প্রথম বর্ষের পরীক্ষায় অনন্যা ভালো ফলাফল করল। সে কলেজে মনোযোগী ছাত্রী হিসেবে পরিচিত হয়ে উঠল। কিন্তু হোস্টেলে প্রিয়ার সাথে সম্পর্কটা ক্রমশ খারাপ হতে লাগল। প্রিয়া এখন শুধু রিয়া আর দীপাকেই না, হোস্টেলের অন্য মেয়েদেরও অনন্যার বিরুদ্ধে ধীরে ধীরে ভরিয়ে দিতে লাগল। ছোট ছোট মিথ্যে কথা। জানো, অনন্যা নাকি অন্যের জিনিস নেয়, অনন্যা নাকি রাতে বাইরে যেতে দেখা গেছে ছেলেদের সাথে, অনন্যা নাকি হোস্টেলে মাদক রাখে। এগুলো সব মিথ্যে, কিন্তু মিথ্যে একবার ছড়িয়ে পড়লে তাকে থামানো কঠিন। দ্বিতীয় বর্ষের শুরুতে একটা সন্ধ্যায় অনন্যা কলেজ থেকে ফিরে এসে দেখে হোস্টেলের করিডোরে সব মেয়েরা জড়ো হয়ে আছে। হোস্টেল ওয়ার্ডেন মিসেস গঙ্গোপাধ্যায় দাঁড়িয়ে আছেন গম্ভীর মুখে। অনন্যা বুঝতে পারল না কি হচ্ছে। অনন্যা, এদিকে এসো। মিসেস গঙ্গোপাধ্যায়ের গলায় রাগ। অনন্যা এগিয়ে গেল। তোমার রুমে কি পাওয়া গেছে জানো? অনন্যা মাথা নাড়ল। সে জানে না। মদের বোতল তোমার বিছানার নিচে পাওয়া গেছে। হোস্টেলের নিয়ম কি তুমি জানো না? অনন্যা স্তব্ধ হয়ে গেল। মদের বোতল আমার রুমে? এটা কখনো সম্ভব না ম্যাডাম, আমি কখনো। চুপ করো। তোমার বিছানার নিচে পাওয়া গেছে মানে তুমিই রেখেছ। এছাড়া প্রিয়া আর আরো দুজন মেয়ে সাক্ষ্য দিয়েছে যে তারা তোমাকে রাতে বাইরে যেতে দেখেছে ছেলেদের সাথে। ম্যাডাম, এটা সম্পূর্ণ মিথ্যে, আমি শপথ করে বলছি। থামো। হোস্টেলের নিয়ম ভাঙলে কি হয় সেটা তুমি জানো। তোমাকে কাল সকালের মধ্যে হোস্টেল ছেড়ে যেতে হবে। বন্ধুরা, একটু ভাবুন তো সেই মুহূর্তটার কথা। একটা মেয়ে দূরের জেলা থেকে এসেছে। বাবা একজন সাধারণ শিক্ষক, মা বাড়িতে বসে মেয়ের ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। আর সেই মেয়েকে সবার সামনে অপমান করা হচ্ছে মিথ্যে অপবাদে। অনন্যার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে বলল, ম্যাডাম, আমাকে একটা সুযোগ দিন, আমি প্রমাণ করতে পারবো এটা মিথ্যে। কিন্তু কেউ শুনল না। 3 জন মেয়ে সাক্ষ্য দিয়েছে, মদের বোতল পাওয়া গেছে। ওয়ার্ডেনের কাছে এটাই যথেষ্ট। সেই রাতে অনন্যা তার ব্যাগ গোছালো। কেউ পাশে এলো না, কেউ একটা কথাও বলল না, শুধু দূর থেকে প্রিয়ার একটা চাপা হাসি। রাত 11টায় অনন্যা ফোন করল বাড়িতে। রমেশবাবু ঘুমিয়ে পড়েছিলেন। মা ধরলেন। মা, আমাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে। মা কিছুক্ষণ চুপ। কি বলছিস? কেন? মিথ্যে অপবাদ মা, আমি কিছু করিনি। মায়ের কান্না শুনতে পেল অনন্যা। তারপর বাবা ফোন ধরলেন। মা, ভয় পাসনি, কাল সকালে আমি আসছি। সেই রাতে অনন্যা হোস্টেলের বাইরে একটা সস্তা লজে থাকল, পকেটে যা টাকা ছিল তাই দিয়ে। সে ঘুমায়নি সেই রাতে, শুধু চোখের জল ফেলেছে। কিন্তু একটা কথা মনে মনে বলেছে, আমি হারব না। পরের দিন সকালে রমেশবাবু এলেন। তিনি মেয়ের মুখ দেখলেন, চোখ ফোলা কিন্তু দৃষ্টি শক্ত। তিনি হোস্টেলে গেলেন, ওয়ার্ডেনের সাথে কথা বললেন, কিন্তু কোনো লাভ হলো না। সিদ্ধান্ত বদলায়নি। রমেশবাবু মেয়ের পাশে বসলেন। অনন্যা, তুই কি পড়াশোনা ছেড়ে দিবি? না বাবা। তাহলে উঠে দাঁড়া। এইটুকুই, এই একটা কথাই যথেষ্ট ছিল। অনন্যা কলেজ ছাড়েনি, হোস্টেল হারিয়েছে, কিন্তু পড়াশোনা ছাড়েনি। কলকাতায় একটা মেসে থাকার ব্যবস্থা হলো। অনেক ছোট ঘর, রান্না নিজেকেই করতে হয়, অনেক কষ্ট। কিন্তু অনন্যা থামল না। সে পড়তে লাগল, দিনের পর দিন, রাতের পর রাত। কখনো কখনো সন্ধ্যায় একা বসে থাকত। মনে পড়ত সেই রাতের কথা, সবার সামনে অপমানের কথা, প্রিয়ার চাপা হাসির কথা। সেই স্মৃতিগুলো তাকে কষ্ট দিত, কিন্তু সেই কষ্টটাকেই সে জ্বালানি বানিয়ে নিল। বন্ধুরা, জীবনে যখন মানুষ আপনাকে অপমান করে,
যখন মিথ্যে দিয়ে আপনাকে ছোট করার চেষ্টা করে তখন দুটো পথ থাকে, একটা হলো ভেঙে পড়া, আর একটা হলো সেই ব্যথাকে শক্তিতে বদলে দেওয়া। অনন্যা বেছে নিল দ্বিতীয় পথ। সে পড়ল, পড়ল আর পড়ল। স্নাতক পরীক্ষায় সে প্রথম শ্রেণীতে প্রথম হল। কলেজে তার নাম উঠল সম্মানের তালিকায়। কিন্তু সেখানেই সে থামল না। স্নাতকের পর অনন্যা স্নাতকোত্তর করল। তারপর একটা নামকরা সংস্থায় গবেষণার সুযোগ পেল। এর মধ্যে সে চাকরিও খুঁজল, বেশ কয়েকটা ইন্টারভিউ দিল। কোনোটাই হলো, কোনোটাই হলো না। কিন্তু সে থামল না। এই কয়েক বছরে রমেশবাবুর শরীর ভেঙে গেছে, তবু মেয়েকে পড়াচ্ছেন। টাকার জন্য অনেক কষ্ট করছেন। মা ছোট ছোট কাজ করছেন। অনন্যা সব জানে, তাই সে আরো। এবার আসি সেই মুহূর্তের কথায়, যেটার জন্যে আপনারা এই ভিডিওটা দেখছেন। ঘটনাটা ঘটল হোস্টেলের সেই রাতের প্রায় ৮ বছর পর। অনন্যা তখন তার কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায় সে সেই জায়গায় উঠে এসেছে। একদিন সকালে তার অফিসের দরজায় নক হল। আসুন। দরজা খুলল। একটা মেয়ে ঢুকল। অনন্যা মাথা তুলে তাকাল এবং থমকে গেল। সেই মেয়েটা, সেই মুখ, একটু বয়স হয়েছে কিন্তু চেনা যাচ্ছে। প্রিয়া, হোস্টেলের সেই প্রিয়া, যে মিথ্যা অভিযোগ দিয়েছিল, যার জন্য অনন্যাকে সবার সামনে অপমানিত হতে হয়েছিল, যে সেই রাতে দূর থেকে হেসেছিল, সেই প্রিয়া এখন তার সামনে দাঁড়িয়ে, হাতে একটা সিভি। প্রিয়া প্রথমে চিনতে পারেনি। সে বলল, আমি প্রিয়া মুখোপাধ্যায়। আমি একটা পোস্টে আবেদন করেছিলাম, ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছি। অনন্যা কিছু বলল না, সে শুধু তাকিয়ে রইল। প্রিয়া ভেতরে এলো, চেয়ারে বসল। তারপর একটু ভালো করে তাকালো অনন্যার মুখে, এবং তার মুখের রং পাল্টে গেল। তুমি অনন্যা? অনন্যা শান্ত গলায় বলল, হ্যাঁ, বসো। প্রিয়ার হাত কাঁপছে, সিভিটা সামান্য নড়ছে। বন্ধুরা, এই মুহূর্তটার কথা ভাবুন একটু। ৮ বছর আগে যে মেয়েটা অনন্যাকে রাস্তায় বের করে দিয়েছিল, সে আজ অনন্যার সামনে বসে আছে চাকরির জন্য। অনন্যার মাথায় কি চলছিল তখন? সে কি ভাবছিল প্রতিশোধের কথা? সে কি ভাবছিল সেই রাতের কথা? সে কি ভাবছিল বাবার কান্নার কথা, মায়ের কষ্টের কথা? প্রিয়া মুখ নামিয়ে ফেলল। সে বলল, অনন্যা, আমি জানি তুমি কি ভাবছ। অনন্যা চুপ। প্রিয়া বলতে লাগল, সেদিনের কথা আমি কখনো ভুলিনি। তুমি কিছু করনি। ওই বোতলটা আমিই রেখেছিলাম, আর সাক্ষ্যটাও মিথ্যা ছিল। আমি তোমার সাথে ভালো করিনি। একটু থামল। আমি জানি তুমি আমাকে চাকরি নাও দিতে পারো, কিন্তু একটু অন্তত ইন্টারভিউ দিতে দাও। আমার এখন সত্যিই দরকার। অনন্যা কিছুক্ষণ চুপ করে রইল। সে জানালার বাইরে তাকাল। কলকাতার ব্যস্ত রাস্তা, মানুষের ভিড়। মনে পড়ল সেই রাতের কথা, সস্তা লজের ছোট্ট ঘরে একা বসে কাঁদার কথা, বাবার ভাঙা গলার কথা, মায়ের নিঃশব্দ কান্নার কথা। মনে পড়ল সেই ক্লান্ত রাতগুলোর কথা, যখন একা মেসে বসে পড়ত, রান্না করত, ক্লান্ত শরীরে বই খুলত। মনে পড়ল প্রতিটা ব্যর্থতার কথা, প্রতিটা উঠে দাঁড়ানোর কথা। তারপর অনন্যা প্রিয়ার দিকে তাকাল। সে বলল, প্রিয়া, তুমি আমার সাথে অনেক খারাপ করেছিলে, সেটা সত্যি। আমি সেটা ভুলিনি। প্রিয়া মাথা নামিয়ে রাখল। অনন্যা আবার বলল, কিন্তু আমি তোমাকে ইন্টারভিউ দিতে দেব, কারণ আমি যদি না দিই, তাহলে আমার আর ওই মানুষগুলোর মধ্যে পার্থক্য কি থাকল, যারা সেদিন আমাকে কোনো সুযোগ না দিয়ে তাড়িয়ে দিয়েছিল। বন্ধুরা, এই একটা লাইনেই অনন্যার পুরো চরিত্রটা বোঝা যায়। সে প্রতিশোধ নিতে পারত, সে প্রিয়াকে অপমান করতে পারত, সে প্রিয়াকে বের করে দিতে পারত, কিন্তু সে সেটা করেনি। কারণ সে জানত প্রতিশোধ নিলে সে শুধু ছোটই হবে। বড় মানুষেরা প্রতিশোধ নেয় না, বড় মানুষেরা ক্ষমা করে, কিন্তু ভুলে যায় না। প্রিয়ার ইন্টারভিউ হল। অনন্যা নিজে সেই ইন্টারভিউতে বসল না, অন্য প্যানেলে পাঠাল। কারণ সে চাইল না পুরনো সম্পর্ক ইন্টারভিউকে প্রভাবিত করুক, ভালো বা খারাপ, কোনোভাবেই না। প্রিয়ার ইন্টারভিউ হল, তার যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন হল। ফলাফল কি হল? প্রিয়া চাকরিটা পেল না। না, অনন্যা আটকায়নি। প্যানেল মনে করেছে সে এই পদের জন্য উপযুক্ত না। কিন্তু প্রিয়া যখন বেরিয়ে যাচ্ছিল, অনন্যা তাকে ডাকল, প্রিয়া, একটু দাঁড়াও।
প্রিয়া থামল। অনন্যা একটা কাগজ এগিয়ে দিও। এটা একটা অন্য কোম্পানির কন্ট্যাক্ট। তোমার যোগ্যতা অনুযায়ী ওখানে একটা পদ আছে, চেষ্টা করতে পারো। প্রিয়া অবাক হয়ে তাকালো। তুমি কেন? কারণ তুমি যে ভুল করেছিলে সেটা তোমার সারা জীবন বহন করতে হবে। সেটাই যথেষ্ট শাস্তি। আমি তোমার জীবনটা আর কঠিন করতে চাই না। প্রিয়ার চোখ ভিজে গেল। সে কিছু বলতে পারল না, শুধু চলে গেল। বন্ধুরা, এই গল্পটা শেষ করার আগে আমি একটু থামতে চাই। প্রিয়া কি পরে সেই অন্য কোম্পানিতে চাকরি পেয়েছিল? হ্যাঁ, পেয়েছিল। অনন্যা কি প্রিয়ার সাথে আবার যোগাযোগ রেখেছে? না, রাখেনি। কিন্তু অনন্যা একটা কাজ করেছিল। কয়েক মাস পর সে হোস্টেলে গিয়েছিল। সেই ওয়ার্ডেন মিসেস গাঙ্গুলি তখনও ছিলেন। অনন্যা তার কাছে গেল এবং পুরো ঘটনাটা বলল প্রমাণসহ। কারণ ততদিনে প্রিয়া নিজেই স্বীকার করেছে। মিসেস গাঙ্গুলির মুখ লাল হয়ে গেল। তিনি বললেন, ম্যাডাম, আমি রাগ করতে আসিনি, কিন্তু আমি চাই ভবিষ্যতে আর কোনো মেয়ের সাথে এরকম না হোক। মিথ্যা অভিযোগ যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন। বন্ধুরা, এই গল্পটা এখানেই শেষ, কিন্তু এই গল্প থেকে কয়েকটা কথা আমি বলতে চাই। জীবনে যখন কেউ আপনাকে মিথ্যা দিয়ে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেটা আপনার শেষ নয়, সেটা আপনার শুরু। অনন্যা হোস্টেল থেকে বের হয়ে যাওয়ার রাতে ভেঙে পড়তে পারত, কিন্তু সে সেটা করেনি। সে বলেছিল, আমি হারব না। আপনিও বলুন, আমি হারব না। সময় সবচেয়ে বড় বিচারক। যারা আজ আপনার সাথে অন্যায় করছে, সময় তাদের বিচার করবেই। আপনাকে প্রতিশোধ নিতে হবে না, শুধু নিজেকে গড়ে তুলুন। প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় হল নিজে সফল হওয়া। ক্ষমা করা মানে দুর্বল হওয়া না। অনন্যা প্রিয়াকে ক্ষমা করেছিল। এটা কি দুর্বলতা? না, এটা সবচেয়ে বড় শক্তি। কারণ ঘৃণা আপনাকে ভেতর থেকে ধ্বংস করে, ক্ষমা আপনাকে মুক্ত করে। প্রিয়াকে ক্ষমা করে অনন্যা নিজেই মুক্ত হয়েছে। সেই পুরনো ক্ষতের বোঝা আর বহন করতে হয়নি তাকে। বাবা মায়ের বিশ্বাস ভাঙবেন না। রমেশবাবু মেয়েকে কলকাতায় পাঠিয়েছিলেন স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন ভেঙে যায়নি। আপনার বাবা মাও আপনার জন্য স্বপ্ন দেখেন। তাদের সেই স্বপ্নকে সম্মান করুন। মিথ্যা সবসময় একদিন বের হয়ে আসে। প্রিয়া মনে করেছিল মিথ্যা দিয়ে অনন্যাকে সরিয়ে দিলেই হবে, কিন্তু সেই মিথ্যা শেষ পর্যন্ত তাকেই তাড়া করেছে। আজকে যদি কেউ আপনার সম্পর্কে মিথ্যা ছড়ায়, চিন্তা করবেন না, সত্য নিজেই প্রমাণ হয়। শুধু নিজের কাজ করে যান। বন্ধুরা, পশ্চিমবঙ্গের এই মাটিতে অনন্যার মতো হাজার হাজার মেয়ে আছে, যারা প্রতিদিন লড়াই করছে, যারা অপমান হজম করে এগিয়ে যাচ্ছে, যারা মিথ্যার বিরুদ্ধে সত্যকে টিকিয়ে রাখছে। এই গল্পটা তাদের জন্য। যারা ভাবছেন আর পারছি না, তাদের জন্য। যারা ভাবছেন সব শেষ হয়ে গেছে, তাদের জন্য। মনে রাখবেন, যে পড়ে গেছে সে উঠতে পারে, যে হেরেছে সে জিততে পারে, আর যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে একদিন সেই দরজার মালিক হতে পারে। অনন্যা সেটা প্রমাণ করেছে, আপনিও করবেন। এই ছিল আজকের গল্প। যদি গল্পটা ভালো লেগে থাকে, একটা লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে বলুন আপনার জীবনেও কি এরকম কোনো মুহূর্ত এসেছে যখন আপনি হাল ছাড়েননি। আমরা আপনার গল্প শুনতে চাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আরও এরকম একটা সত্যিকারের গল্প নিয়ে আসব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মনে রাখবেন, সত্য সব সময় জেতে। ধন্যবাদ।